চারদিকটা দেখ একটা প্লাস্টিক শীট মতো দিয়ে এটা ঢাকা আছে এবং একটা স্পেকুলাম দিয়ে চোখটা খোলা আছে। এই দুদিকে স্পেকুলাম দিয়ে চোখটা খোলা আছে যাতে আইটা ওপেন করা হয়। অ্যানাস্থেশিয়া দেওয়া হয়েছে, লোকাল অ্যানাস্থেশিয়া। তারপরে কি হয়েছে, একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে এটাকে ফিক্সড করা হয়েছে। করা হয়ে তারপরে কি করা হচ্ছে না, অনেকে সুপিরিয়র রেকটাস দেওয়া হয়। সুপিরিয়র রেকটাসটা সুপিরিয়র, এই দিকটা সুপিরিয়র, পেশেন্ট শুয়ে আছে, এদিক থেকে একটা সুপিরিয়র রেকটাসটাকে হোল্ড করে একটা সুচার দেওয়া হচ্ছে, দিয়ে চোখটাকে উপরের দিকে ফিক্স করে রাখা হচ্ছে। তাহলে কি না, যখনই কোনো আমি কাজ করব, সুপিরিয়রলি কাজ করব 12 o'clock-এর দিকে, সেখান থেকে আমাদের পজিশনটা ভালো পাওয়া যাবে। এবারে কি করা হচ্ছে, পেরিটমি করা হচ্ছে। পেরিটমি মানে কি, কনজাংটিভা উইথ টেনন্স ক্যাপসুল কাটা হচ্ছে। লিম্বাস বরাবর পুরোটা কাটা হলো এবং সেই লিম্বাস বরাবর যে ফ্ল্যাপটা উঠলো, ফ্ল্যাপটাকে ফর্নিক্সের দিকে ফ্ল্যাপটা তুলে দেওয়া হলো, ফর্নিক্সের দিকে ফ্ল্যাপ তুলে দেওয়া হলো। এই দিক থেকে কাটা হলো, কেটে ফর্নিক্সের দিকে তুলে দেওয়া হলো। সেই জন্য বলা হয় কি, অ্যাপেক্স টুয়ার্ডস লিম্বাস, আর বেস, পেরিটমির যে বেস সেটা টুয়ার্ডস ফর্নিক্স। তাহলে এটা কি হলো না, ফর্নিক্স বেস পেরিটমি করা হলো। এবারে দেখ যে ব্লাড ভেসেলসটা ব্লাড ভেসেলস থেকে ব্লিডিং হচ্ছিল, সেটুকু কটারি করে দেওয়া হলো, একদম সুপিরিয়রলি একটু হালকা কটারি করে দেওয়া হলো। কটারি মানে কি, ব্লাড ভেসেলস থেকে ব্লাডগুলোকে কোয়াগুলেট করে দেওয়া হলো। এবারে এটা একটা ক্যালিপার, এতে কতটা ইনসিশন দেওয়া হচ্ছে দেখ, 6 থেকে 7 মিলিমিটার একটা ইনসিশন এখানে মার্ক করা হচ্ছে। এই যে মার্ক করা হলো, করা হয়ে ওখানে ইনসিশন দিয়ে দেওয়া হলো। ইনসিশন একটা স্ট্রেট টাইপেরই ইনসিশন দেওয়া হলো। এখানে একটা স্ট্রেট ইনসিশনই দেওয়া হচ্ছে, অনেকে অনেক টাইপের ইনসিশন দেয়। ইনসিশনটাতে 3 লেভেল লেয়ারে ইনসিশন দেওয়া হচ্ছে, ওগুলো সব পরে যখন আলাদা পড়ানো হবে তখন দেখবি। এটা হচ্ছে মেন পোর্ট, আর এই যেটা করা হচ্ছে এটা হচ্ছে সাইড পোর্ট। সাইডে আর একটা পোর্ট করা হলো, এটা হচ্ছে ইউজুয়ালি রাইট হ্যান্ডেড সার্জন হলে রাইট সাইডে করা হচ্ছে, আর লেফট হ্যান্ডেড সার্জন হলে লেফট হ্যান্ডে করা হবে। সাইড পোর্টটা করে কি হলো না, ভিতরে একটা এয়ার বাবল দিয়ে তারপরে একটা ব্লু রঙের ডাই দেওয়া হলো। ডাইটা দেওয়ার কারণ কি, অ্যান্টেরিয়র ক্যাপসুলটাকে স্টেন করায়, কারণ অ্যান্টেরিয়র ক্যাপসুল তো ট্রান্সপারেন্ট স্ট্রাকচার। অ্যান্টেরিয়র ক্যাপসুল তো ট্রান্সপারেন্ট স্ট্রাকচার, ওটাকে আলাদাভাবে বোঝা যাবে না, সেই জন্য বোঝার জন্য ওটাকে স্টেন করা হলো। এবার স্টেনটাকে ওয়াশ করে মেইন যে জিনিস দেওয়া হচ্ছে তাকে থিক মতো একটা সাবস্টেন্স দেওয়া হচ্ছে। এই দিকটায় বেরোচ্ছে দেখ একটা জেলি টাইপের সাবস্টেন্স, বুঝতে পারছিস কি, জলের মধ্যে একটু লেভেল উঁচু আছে, জেলি টাইপের সাবস্টেন্স, ওটাকে দেওয়া হলো। দিয়ে কি হলো না, অ্যান্টি চেম্বারটাকে ফর্ম করে রাখা হলো, অ্যান্টি চেম্বার যাতে কোল্যাপস না করে। এবারে কি করা হচ্ছে দেখ, এই ব্লু মতো যে ক্যাপসুলটাকে দেখ আস্তে আস্তে ওপেন করা হচ্ছে। দেখ কতটা ওপেন করা হয়েছে, পুরো রাউন্ড করে একটা ওপেন করা হচ্ছে। এটা হচ্ছে ক্যাপসুলো রেক্সিস বা ক্যাপসুলো টমি, ওটা পরে আবার ভালো করে পড়া যাবে, ওটা আর কি কি করা যায়। এবারে যে মেন যে উন্ডটা তৈরি করা হয়েছিল, ওটা এবার ইনসিশনটা অ্যান্টি চেম্বারে এন্টার করা হচ্ছে। পুরোটা এন্টার করা হলো, এদিকে লিম্বাস পর্যন্ত থেকে এদিকে লিম্বাস পর্যন্ত এন্টার করা হলো। এটা হলো মেন উন্ড, এটা হলো সাইড পোর্ট। এটা যেটা অপারেশন হচ্ছে, এটা হচ্ছে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি, ওয়ান টাইপ অফ ইসিসি। ইসিসি মানে কি, এক্সট্রা ক্যাপসুল, আর ক্যাপসুলটাকে বাদ দিয়ে বাকি জিনিসটাকে আমরা বের করে আনছি, বাকি ক্যাটারাক্টটাকে বের করে আনছি। করা হলো, করা হওয়ার পরে কি, যে ক্যাপসুলটা থেকে নিউক্লিয়ার এবং কর্টিক্যাল যে পোর্শনটা সেটুকুকে ডিসেক্ট করে বার করে দেওয়া হচ্ছে। ক্যাপসুলটা খুবই থিন স্ট্রাকচার, তাহলে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে মেকানিক্যালি আমরা সেটাকে ফোর্সফুলি সেটাকে ডিসেক্ট করতে পারবো না। তাই কি হচ্ছে না, জল দিয়ে, হাইড্রো ডিসেকশন বলা হয়, জল দিয়ে ক্যাপসুল, দেখ ক্যাপসুল আর লেন্স মেটেরিয়ালের মাঝখানে গিয়ে জল পুশ করা হচ্ছে, সেটা চারদিকে স্প্রেড হয়ে যাচ্ছে, স্প্রেড হয়ে গিয়ে ওটা ক্যাপসুল থেকে ডিসেক্ট হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় হাইড্রো ডিসেকশন। হাইড্রো ডিসেকশন করা হলো। এবারে বাকি যেটুকু ফাইবার ক্যাপসুলের সঙ্গে লেগেছিল সেটুকুকে রোটেট করা হলো। দেখ লেন্সটা এই যে রোটেট করা হচ্ছে, রোটেট করে বাকি যেটুকু ফাইবার লেগেছিল সেটুকুকে এখান থেকে বের করে দেওয়া হলো। এবারে কি করা হচ্ছে না, ওটাকে অ্যান্টেরিয়র চেম্বারে আনা হচ্ছে। দেখ একটা পোল উঁচু করা হচ্ছে, উঁচু করে অ্যান্টেরিয়র চেম্বারে নিয়ে আসছে। দেখ আইরিশের আগে চলে এসছে,
আইরিশের আগে চলে এসছে এটা। এবারে পুরো গোটা লেন্সটাই আমরা এক্ষেত্রে বের করে আনছি, করে আবার সেই ভিস্কো দেওয়া হচ্ছে, ভিস্কো অ্যান্টেরিয়রলি পোস্টেরিয়রলি ভিস্কো দিয়ে একটা পুরো গোটা লেন্সটাকে বের করার চেষ্টা করেছে। বের হলো যদিও, কিন্তু গোটা লেন্সটাকেই বের করার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, এবারে এখানে কর্টেক্স যেটুকু পড়ে আছে, এটুকু যে কি পড়ে আছে, নিউক্লিয়াসটা বেরিয়ে গেল। কি পড়ে আছে তাহলে, কর্টিক্যাল যে রেমনেন্টগুলো, কর্টিক্যাল যে ফাইবারগুলো সেগুলো পড়ে আছে, সেগুলোকে ওয়াশ করা হচ্ছে। দেখ চারদিকে যেগুলো, এগুলো হচ্ছে কর্টিক্যাল ফাইবার, এগুলো হচ্ছে কর্টিক্যাল ফাইবার, এগুলো ওয়াশ করার পরে দেখ একদম পুরো ক্লিয়ার, চারদিকে আর কোনো কিছু নেই, পুরো ক্লিয়ার, এগুলো এয়ার বাবল জাস্ট, পুরো ক্লিয়ার। এবারে কি করা হচ্ছে না, একটা লেন্স বসানো হচ্ছে, ইন্ট্রাঅকুলার লেন্স। লেন্স দেখ, এটা হচ্ছে গোল এবং এটা হচ্ছে একটা স্ট্রাকচার হাতের মতো। আমার বডিটা হচ্ছে অপটিক্স আর হাত দুটো এটা হচ্ছে হ্যাপটিক্স। অপটিক্সের কাজ কি, যেটুকু রিফ্র্যাকশন করা, আর হ্যাপটিক্সের কাজ কি, লেন্সটাকে ইন পজিশনে ধরে রাখা। তো হ্যাপটিক্সটা সোজা না হয়ে বাঁকা কেন হলো, যাতে ক্যাপসুলটা টিয়ার না হয়। এবং একটা দিকেই বাঁকানো, দেখ এটা যেদিকে বাঁকানো, যেদিকে ডিরেকশন, সেকেন্ড যে হ্যাপটিক্স সেটারও সেদিকেই ডিরেকশন। তাহলে কি আমি যখন এখান থেকে ঘোরাবো এদিকে, তাহলে কোনো এই যে হ্যাপটিকের যে মাথাটা সেটা দিয়ে এখানে কোনো ইনজুরি হবে না। এটা কি করা হলো, পুশ করে এটাকে ব্যাগ মানে অ্যান্টেরিয়র ক্যাপসুলের পিছনে এটাকে দিয়ে দেওয়া হলো। দিয়ে এবারে চোখে কি আছে, ভিস্কো ছিল, ভিস্কোইলাস্টিক সাবস্টেন্স, ওটাকে বের করে আনা হচ্ছে। হয়ে গেল, এটা হচ্ছে এসআইসিএস সার্জারি। এবার একটা ফেকো দেখে নি। এখন দুটো সার্জারি করা হয়, একটা এসআইসিএস আর একটা হচ্ছে ফেকো। ফেকোতে কি করা হয় না, ইনসিশনটা একটা, যেটা মেন ইনসিশন দেওয়া হয়েছিল, দেখ ওটা একটা ছোট্ট ইনসিশন দেওয়া হচ্ছে। আগেরটা দুটো তিনটা ইনস্ট্রুমেন্ট দিয়ে দেওয়া হয়েছিল, এটা সিঙ্গেল ইনস্ট্রুমেন্ট দিয়ে ইউজুয়ালি কর্নিয়াতেই দেওয়া হচ্ছে। এবং দেখ কতটুকু ইনসিশন, জাস্ট এই ইনস্ট্রুমেন্টের যতটা উইডথ ততটা উইডথেই দেওয়া হচ্ছে, এইটুকু ইনসিশন। আগেরটা দেওয়া হয়েছিল এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত, অলমোস্ট 5 to 6, 5 to 7 মিলিমিটার একটা ইনসিশন দেওয়া হয়েছিল। লেন্স যদি আরো বড় হতো তাহলে আরো বড় ইনসিশন দিতে হতো, কারণ ওখানে লেন্সটাকে আমাকে গোটা লেন্সটাই বের করে আনতে হচ্ছে। এক্ষেত্রে কি করছি, একটা ছোট্ট ইনসিশন দেওয়া হচ্ছে, তার কারণ এখানে ফেকো ইমালসিফিকেশন যে মেশিনটা সেটা দিয়ে আল্ট্রাসনিক এনার্জি দিয়ে এই যে লেন্স মেটেরিয়ালটা আছে, লেন্স মেটেরিয়ালটাই ইমালসিফাই করে খেয়ে নেওয়া হবে। ইমালসিফাই মানে কি, গুঁড়ো গুঁড়ো করে খেয়ে নেওয়া হবে। তাহলে সেটার জন্য কি করতে হচ্ছে, প্রত্যেকটা স্টেপ এক, যে ক্যাপসুলের রেক্সিস করা হবে, দেখ ক্যাপসুলের রেক্সিস করা হচ্ছে, এটা সেম। হাইড্রো ডিসেকশন করা হচ্ছে, এটাও সেম। হাইড্রো ডিসেকশনের পরে দেখ এখানে একটা রিম মতো দেখতে পাবি, গোল্ডেন রিম মতো, এই দেখ এদিকে একটা গোল্ডেন রিম দেখতে পাচ্ছিস, দেখ এই যে একটা রিম, এটা 360 ডিগ্রি দেখা যায়। এটার মানে হলো নিউক্লিয়াস মেটেরিয়ালটা কর্টেক্স থেকে আলাদা হয়ে গেছে। যাই হোক, এবারে যেটা মেন করা হচ্ছে, এইটা হচ্ছে মেন ইনস্ট্রুমেন্ট, ফেকো ইমালসিফিকেশনের যে মেশিনটা, হ্যান্ডপিস, সেটা দিয়ে কি করা হচ্ছে না, লেন্সটাকে ডিভাইড করে স্মল স্মল পিস করা হচ্ছে, করে এটাকে দেখ এটা হাফ করা হলো, বুঝতে পারছিস, হাফ করা হলো, সেটাকে আবার 4 ভাগ করা হলো, করা হয়ে যে প্রত্যেকটা কোয়াড্রেন্ট, 4টে কোয়াড্রেন্ট, সেটাকে আলাদা ছোট্ট ছোট্ট করে খেয়ে নেওয়া হচ্ছে। কোনো দেখতে পাচ্ছিস বড় কিছুকে চলে আসছে, যা কিছুকে ওটাকে ডিভাইড হচ্ছে, ইমালসিফাই হচ্ছে, হয়ে স্মল থিন ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। সেই জন্য এখানে ইনসিশনটা দেওয়ার বড় দরকার পড়ছে না, ছোট্ট যে 2.8 মিলিমিটার ইউজুয়ালি দেওয়া হয়, 2.8 মিলিমিটার ইনসিশন, সেখান থেকে পুরো লেন্স মেটেরিয়ালটা নিয়ে বের করে আসা যাচ্ছে। এবারে বাকি যে কর্টেক্স পড়ে আছে ওগুলোকে একই প্রসিডিওর, যে কর্টেক্স বের করতে হবে, এগুলো করা হচ্ছে। করা হওয়ার পরে কি লাস্ট কি প্রসিডিওর না, সেটা হচ্ছে ইন্ট্রাঅকুলার লেন্স। ইন্ট্রাঅকুলার লেন্স আগের বারে যেটা দেখেছিলি একদম রাউন্ড ছিল, হ্যাপটিক্স অপটিক্স পুরো আলাদা গোলভাবে বোঝা যাচ্ছিল, অ্যানাটমিক্যাল পজিশনে ছিল, গোল হ্যাপটিক্স গোল। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, পুরো লেন্সটাকে ফোল্ড করে নেওয়া হচ্ছে। লেন্সটা এরম ছিল আগে যে এসআইসিএস দেখেছিলি,
তার হ্যাপটিক্স ছিল। এক্ষেত্রে কি হলো হচ্ছে না, ফোল্ড করে নেওয়া হচ্ছে, রোল করে নেওয়া হচ্ছে। রোল করে নেওয়া কি হলো, এটা সরু হয়ে গেল। যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমরা একটু করছিলাম দেখছিলি, ওই ইনস্ট্রুমেন্টটার মতোই সরু আরেকটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ওটাকে পুশ করে দিল। রোল এবং পুশ করে চোখের ভিতরে, দেখ চোখের ভিতরে এই যে সরু ইনস্ট্রুমেন্টটা দিয়ে ওটাকে ঢোকা হলো, চোখের ভিতরে গিয়ে আবার লেন্সটা আনফোল্ড হয়ে গেল। আনফোল্ড হয়ে গেল এবং সেটাকে চোখের ভিতরে ঠিক পজিশনে ব্যাগের পিছনে ওটাকে পুশ করে দেওয়া হলো। ঠিক আছে, এটা হলো ফেকোর প্রসিডিওর। এটা বন্ধ করে দিতে পারো। এবারে প্রসিডিওর দুটোরই পড়া গেল। এবারে বাকি জিনিসে আয়। অপারেশন করব, অপারেশন করবার আগে আমাদের কি দরকার, কি কি দেখতে হবে অপারেশন করবার আগে? সব থেকে আগে কি দেখতে হবে, ক্যাটারাক্ট আছে কিনা, তাই তো? আর তারও আগে কি দেখতে হবে, পেশেন্টের পকেটে টাকা আছে কিনা, তাই তো? স্বাস্থ্য সাথীতে ক্যাটারাক্ট নেই, যাই হোক কোনো না কোনো ভাবে টাকাটা তোকে পেতে হবে। তাহলে এবারে প্রি অপারেটিভলি আমরা কি কি দেখব, কখন অপারেশন করব, কখন অপারেশন করব না, এটা সব থেকে পরে আসছি। কিন্তু আগে দেখব অপারেশন করবার আগে আমাদের কি কি দেখতে হবে। অ্যাকুয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমার মিক্স হয়ে যাবে। তো দেখ, যখন অপারেশন করা শুরু করা হলো তখন এইটা হচ্ছে কর্নিয়া, এটা হচ্ছে স্ক্লেরা, মানে এটা ভিট্রিয়াস ক্যাভিটি, মাঝখানে এখানে হচ্ছে এই লেন্সটা আছে, তার মানে এটা কি অ্যান্টেরিয়র চেম্বার, এটা পোস্টেরিয়র চেম্বার। আমরা কি করছি, যে ক্যাপসুলোডেক্সিসটা দেখালাম, নীল মতো জিনিস কাটা হলো গোল করে, ওটা এখান থেকে এতদূর পর্যন্ত কেটে দেওয়া হলো। তাহলে কি এখানে কি থাকছে, জোনিউল, এখানে কি থাকছে, পোস্টেরিয়র ক্যাপসুল, লেন্সের পোস্টেরিয়র ক্যাপসুল। ভিতর থেকে যেটুকু পোর্শন ছিল ক্যাটারাক্ট, ওটুকুকে আমরা ইমালসিফাই করে বা গোটা বের করে নিয়ে আসলাম। তাহলে কি এই যে পর্দাটা আছে, ইট ইজ থিন বাট ইট ইজ এ পার্টিশন। তো এই পার্টিশনটা এখানে থেকে যাচ্ছে, এটাই হচ্ছে ভিট্রিয়াস আর অ্যাকুয়াসকে আলাদা করে রাখছে অপারেশনের পরেও। তারপরে এখানে যদি একটা ইন্ট্রাকুলার লেন্স দিয়েই দিচ্ছিস, তাহলে এই যে মেমব্রেনটা হচ্ছে এটাকে আলাদা রাখছে। এবারে বল কখন অপারেশন করব। ধর ক্যাটারাক্ট আছে, কর্টিক্যাল ক্যাটারাক্ট আছে, এরকম কর্টিক্যাল ক্যাটারাক্ট ইউজুয়ালি পেরিফেরি থেকে আসে, কিউনিফর্ম যেটা পেরিফেরি থেকে আসে। তো এক্ষেত্রে কি অপারেশনের দরকার পড়বে, কারণ আইরিসটা আছে এত দূর, এটা হচ্ছে পিউপিল, ডিম লাইট কন্ডিশনেও 3 to 4 মিলিমিটার আছে, এবং সেই অবস্থায় সামনে কোনো ওপেসিটি নেই। ক্যাটারাক্ট আছে কিন্তু কোনো ওপেসিটি ভিজুয়াল অ্যাক্সিসে নেই। তাহলে কি অপারেশন করব? অপারেশনটা তখন করব না, ওয়েট করব কখন এটা পুরোপুরি আসে। ঠিক আছে, আরেকটা কন্ডিশন, কখন অপারেশন করব, আমার টাকা কম আছে, সুতরাং ওর থেকে আমাকে টাকা নিতে হবে, তখন বলবো ছানি তো বাড়বেই, এখনই অপারেশন করে নাও। কিন্তু এটা কিন্তু ইন্ডিকেশন নয়। ঠিক আছে, তাহলে ইন্ডিকেশন কখন, যখন ভিজুয়াল অ্যাকুইটি কমে যাবে। ভিজুয়াল অ্যাকুইটি আউটডোরে যারা যারা গেছিস কয়েকজন হয়তো জানবে, ভিজুয়াল অ্যাকুইটি 6/6 হচ্ছে সব থেকে ভালো যেগুলো। এটা যখন 6/9 বা তার থেকেও খারাপ হয়ে যাবে, 6/9 বা তার থেকেও খারাপ হয়ে যাবে, তখন আমরা অপারেশনের দিকে যাব। চশমা দিয়ে, চশমা ছাড়া নয়, চশমা দিয়েও যদি, চশমা ছাড়া তো আমাদের অনেকেরই চোখ খুললে 6/36 ভিশন, তাহলে কি অপারেশন করে দেবো না? ছানি পড়েছে, ধর আমারই ছানি পড়েছে, তার সঙ্গে চশমা ছাড়া আমি 6/36 ভিশন, তাহলে কি আমাকে ফুল কারেকশন দিতে হবে, রিফ্র্যাক্টিভ কারেকশন। তারপরে আমাকে যদি দেখি আমার 6/9 বা তার থেকেও খারাপ হচ্ছে, তাহলে অপারেশন করব। এবারে সবারই কি 6/9 থাকলেই অপারেশন করে দেবো? ধর আমি যখন অপারেশন শিখছিলাম, তখন আমার কয়েকটা অপারেশনের পরে ভিশন হচ্ছিল 6/36, হতেই পারে অপারেশনের পরেও ভিশন এটা আসছে। তাহলে কি অপারেশনের আগে পেশেন্টের ভিশন ছিল 6/9, আমি কি করলাম 6/36, তাহলে কি আমার ওই কেসগুলো অপারেশন করা উচিত ছিল? ছিল না। তাহলে আমার কখন উচিত থাকবে,
যখন ভিশন 6/60 সেখান থেকে আমি একটা লাইন ইমপ্রুভ করাতে পারছি পেশেন্টের, তাহলে তখন আমি করাবো। তাহলে আমার কনফিডেন্স কতটা সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে আমি পেশেন্টের কোন ভিশনে অপারেশন করাবো। আর কি ক্ষেত্রে অপারেশন করাবো? ধর একটা পেশেন্টের ভিশন নেই, জাস্ট পিএল নেগেটিভ, মানে পারসেপশন অফ লাইট নেগেটিভ, পেশেন্ট কোনো লাইট রিসিভ করতে পারছে না, তাহলে কি অপারেশন করার দরকার আছে? পেশেন্টের চোখে ক্যাটারাক্ট আছে কিন্তু অপটিক নার্ভের বা রেটিনার কিছু একটা কারণে পেশেন্টের পারসেপশন অফ লাইট নেই, পেশেন্টের ভিশন নেই, পেশেন্ট ব্লাইন্ড, তাহলে কি অপারেশন করব? এই পিউপিলটা ধর ক্যাটারাক্টের কালার হয়ে আছে পুরো সাদা, কালারটা ডিসকালার্ড হয়ে গেছে, ইউজুয়ালি ব্ল্যাক থাকার কথা কিন্তু আছে হচ্ছে হোয়াইট হয়ে আছে, তাহলে কি এক্ষেত্রে কেন অপারেশন করব? ভিশন নেই, অপারেশনের পরেও ভিশন আসবে না, তার কারণ অপটিক নার্ভ খারাপ হয়ে গেছে, তাহলে কেন আমি অপারেশন করব? এক্ষেত্রে আমার টাকার দরকার নেই, এক্ষেত্রে কসমেটিক দরকার আছে, তাই তো? এক্ষেত্রে কসমেটিক দরকার আছে, কসমেটিক দরকারে এটাকে আমি আউট করে দিলাম, দিয়ে একটা লেন্স ভরে দিলাম। লেন্সটা ভরার কি কোনো দরকার আছে? পেশেন্ট তো দেখতে পাবে না, তাহলে কি লেন্স ভরার দরকার আছে? এই মেমব্রেনটাকে সলিড রাখার জন্য, জাস্ট একটা থিন মেমব্রেন না রেখে একটা লেন্স এখানে দিয়ে দেওয়ার জন্য, যাতে ভিট্রিয়াস আর অ্যাকুয়াস এক না হয়ে যায়, সেই জন্য একটা লেন্স এখানে বসিয়ে দেওয়া হয়। স্পেস ফাঁকা রাখলে যে কোনো জিনিস সেখানে চলে আসবে, স্পেস ফাঁকা রাখা যাবে না, সেখানে ইন্ট্রাকুলার লেন্স দিয়ে দেওয়া হয়। ভিশন নেই কিন্তু তাও মেকানিক্যাল বেনিফিটের জন্য এখানে আমরা এটা করছি, তাহলে এখানে লেন্স দিয়ে দেওয়া হলো, লেন্স দেওয়ার পর এটার কালার কি হয়ে যাবে? ব্ল্যাক হয়ে যাবে, লেন্স দিই না দিই কালার ব্ল্যাক হয়ে যাবে, সুতরাং পেশেন্টের কসমেটিক রিজনের জন্য একটা করা হলো। আর কি কারণে করতে হবে? আগের দিন দেখিয়েছিলাম যে ফেকোমরফিক বা ফেকো অ্যান্টিজেনিক গ্লকোমা হয়ে আছে, একটা পেশেন্ট আছে ছানি, একটা চোখে ছানি আছে, অন্য চোখটায় ছানি নেই, এবারে পেশেন্ট বলছে যে আমি দেখতে পাচ্ছি অন্য চোখ থেকে, তাহলে এই চোখে কেন অপারেশন করাবো? কেন অপারেশন করাবো না? ছানি যদি পেকে যায়, ছানি আফটার ম্যাচুরেশন কি হয়? ক্যাটারাক্ট আফটার ম্যাচুরেশন, ম্যাচিওর ক্যাটারাক্টের পরে কি হয়? কমপ্লিকেশন, ম্যাচিওর থেকে হাইপার ম্যাচিওর যখন হয়ে যায় তখন হয় মরগ্যাগনিয়ান আর স্ক্লেরোটিক ক্যাটারাক্ট। মরগ্যাগনিয়ান ক্যাটারাক্টের প্রবলেম অনেক, সেই প্রবলেম থেকে ফেকোজেনিক গ্লকোমা, ফেকো অ্যান্টিজেনিক গ্লকোমা, ফেকোমরফিক গ্লকোমা এগুলো হতে পারে। সেই গ্লকোমা হওয়া মানে কি? অপটিক নার্ভের পার্মানেন্ট ড্যামেজ। ক্যাটারাক্ট কি পার্মানেন্ট ড্যামেজ? ক্যাটারাক্ট রিভার্সিবল ড্যামেজ, কিন্তু অপটিক নার্ভের যদি কোনো ইনজুরি হয় ডিউ টু ইনক্রিজ প্রেসার, সেটা কিন্তু পার্মানেন্ট ড্যামেজ, সেটা ইরিভার্সিবল ড্যামেজ। সুতরাং গ্লকোমা যদি একবার ফর্ম হয় বা ফর্ম হওয়ার প্রবাবিলিটি থাকে, সুতরাং ম্যাচিওর ক্যাটারাক্ট বা যে ক্যাটারাক্টের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বেশি, মানে কি ক্যাপসুল আইরিসটাকে সামনের দিকে ঠেলে দিচ্ছে, অ্যাঙ্গেলটা আইরিডোকর্নিয়াল যে অ্যাঙ্গেলটা ওটা ক্লোজড হয়ে যাওয়ার চান্স আছে, তাহলে সেক্ষেত্রে আবার গ্লকোমা হবে। সেই জন্য প্রোফাইল্যাকটিক বা ট্রিটমেন্ট হিসাবে, গ্লকোমার প্রোফাইল্যাক্সিস বা গ্লকোমার ট্রিটমেন্ট হিসাবে সেক্ষেত্রে অপারেশন করব। আর কাদের ক্ষেত্রে অপারেশন করতে পারি? একটা পেশেন্ট এসছে, ধর 20-22 বছরের পেশেন্ট, হাই মায়োপিক, তার ভিশন হচ্ছে, তার চশমা লাগছে -12 বা যাই হোক অনেক বেশি মাইনাস লেন্স লাগছে, তার মানে কি তাকে একটা মোটা কাঁচ পরে থাকতে হচ্ছে। তোদের মধ্যে অনেকে পড়িস মোটা কাঁচ, তোদের 4-5 আছে, যাদের 10-12 আছে তারা কি বলে বলতো লোকে? ওই দেখ হরলিক্সের কাঁচ পরে লোকে ঘুরছে। তো ওই জিনিসটা যাতে না বলে, কসমেটিক প্লাস পেশেন্টের লাইফস্টাইলের বেটারমেন্টের জন্য আমাদের একটা দাদা ছিল -12, যে খুব সুন্দর উইকেট কিপিং করতো, কিন্তু সে কি না যখনই একটু দূরে স্লিপের দিকে ক্যাচ যেত সে পারতো না, তার কারণে রিমটার জন্য সে দেখতে পেত না, রিমটার জন্য সে দেখতে পেত না। ইমেজ ম্যাগনিফিকেশন দুটো চোখে তো একই, ইমেজ ম্যাগনিফিকেশনের ব্যাপার নেই, কিন্তু দুটো চোখের এর জন্য দেখতে পেত না, রিমের জন্য দেখতে পেত না, তাদের ক্ষেত্রে বেটার কি একটা লেন্স লাগিয়ে নাও। এটা অপারেশন, এর অনেক কমপ্লিকেশনও আছে, সেই জন্য অ্যাভয়েডও করা হয়, কিন্তু এটা একটা প্রসিডিওর, এটা একটা ইন্ডিকেশন যে ক্ষেত্রে আমরা করতে পারি, একটা ক্যাটারাক্ট অপারেশন সার্জারি করতে পারি। এটাই ক্যাটারাক্ট সার্জারি। তাহলে এটা কি ক্লিয়ার লেন্স এক্সচেঞ্জ, ক্লিয়ার লেন্স এক্সট্রাক্ট করে একটা ইন্ট্রাকুলার লেন্স বসিয়ে দেওয়া হচ্ছে।
ইন্ট্রাকোর লেন্স বসালে কি হচ্ছে, এই যে পাওয়ারটা লেন্সের মধ্যে আইওএল এর মধ্যে ইনকর্পোরেট করে দেওয়া হচ্ছে, দিয়ে ওটা পেশেন্টকে বসিয়ে দেওয়া হচ্ছে। তাতে কি পেশেন্ট খালি চোখেই এবারে -12টা তার লেন্সেই বসে গেল, আর এক্সট্রা সামনে চশমা পরার দরকার পড়লো না। ঠিক আছে, এটা কি ইন্ডিকেশন হলো? রিফ্র্যাক্টিভ প্রবলেমের জন্য রিফ্র্যাক্টিভ ক্যাটারাক্ট সার্জারি। এই ক্যাটারাক্ট সার্জারিটার নাম হচ্ছে রিফ্র্যাক্টিভ ক্যাটারাক্ট সার্জারি বা ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন। ঠিক আছে, আর কি ইন্ডিকেশন হতে পারে বল? হ্যাঁ, ক্লাসিকটা হচ্ছে কর্নিয়াতে। দেখ, পেশেন্টের চোখের রিফ্র্যাকশন দুটো জিনিস করে, একটা কর্নিয়া একটা লেন্স, একটা কর্নিয়া একটা লেন্স। তো একদম প্রথম যখন ল্যাসিক এসেছিল তখন মানে কম্প্যারিজন সবসময় চলে, কর্নিয়া সার্জনরা বলে আমাদেরটা ভালো, ক্যাটারাক্ট সার্জনরা বলে আমাদেরটা ভালো। না, আমি কোনোটাই নই, রিফ্র্যাক্টিভ সার্জারি আমি করি না। আমি কি বলি যে কর্নিয়ার যে প্রসিডিওরগুলো, কর্নিয়াটা কি বাইরের স্ট্রাকচার, আমাদের ঘরের ভিতরে যাই হোক না কেন, বাইরে থেকে ধর একটা কোনো ইনজুরি আসছে, সেটা সবসময় বাইরের দেয়ালটাকে ইনভলভ করবে। ধর বাইরে ফুটবল খেলছে, কাঁচটা ভেঙে গেল, ঘরের ভিতরে আমি কাঁচের যে কোনো স্ট্রাকচার রাখতে পারি, ঘরের ভিতরে আমার বাচ্চা ছেলে না থাকলে আমি কাঁচের স্ট্রাকচার রাখতে পারি। কিন্তু আমি যদি বাইরে কাঁচের দেয়াল করি তাহলে কি হবে, ভেঙে যেতে পারে। এই ওয়ালটাকে উইক করে আমার কোনো লাভ আছে? কারণ কর্নিয়াটা যদি ড্যামেজ হয় এটা ইরিভার্সিবল ড্যামেজ, এক নম্বর কথা ইরিভার্সিবল, এবং দু নম্বর কথা এটা আউটার লেয়ার। এখানে একটা এক্সট্রা থিন ফ্ল্যাপ করে সেখান থেকে তুলে সেখানে লেজার দিয়ে তারপরে আবার লাগানো হচ্ছে। কর্নিয়াতে কোনো সুচারও করা যায় না, লেন্সেও কোনো সুচার করা যায় না, যদিও বা লেন্সে সুচার করতে গেলে এই দুই ধারে আবার সুচার করতে হবে, কিন্তু কর্নিয়ার ক্ষেত্রে সুচার করাই যায় না। তাহলে কি, এক নম্বর ইরিভার্সিবল ড্যামেজ হবে, দু নম্বর আউটার লেয়ার মেন প্রোটেকশন দিচ্ছে, তারপরে হচ্ছে সুচার টুচার আমি কিছু করতে পারবো না, কোনো ফ্ল্যাপ রিলেটেড প্রবলেম হতে পারে। সেই জন্য ল্যাসিকের থেকে লেন্স এক্সচেঞ্জটা কম্পারেটিভলি বেটার, এবং টাকা পয়সা অনেক কম লাগে। কিন্তু একটা জিনিস যেটা প্রবলেম হয়, কি প্রবলেম হবে, 20-22 বছরে আমি যদি লেন্স বের করে আর্টিফিশিয়াল লেন্স দিয়ে দিই তাহলে কি প্রবলেম হবে? লেন্সের কি কাজ ছিল? অ্যাকোমোডেশন লস হয়ে যাবে। 20 বছর বয়সে তার অ্যাকোমোডেশন লস হবে, তার জন্য এক্সট্রা তোকে স্পেকটাকল কারেকশন দিতে হবে। ঠিক আছে, এটা একটা ড্রব্যাক, কিন্তু বাকি সবকিছু এটার ফেভারে। ঠিক আছে, এই হলো ইন্ডিকেশন ক্যাটারাক্ট সার্জারি। এবারে প্রি অপারেটিভ, অপারেশন করব, চলে এসো, নিয়ে এসো, আমি সার্জারি করে দিচ্ছি। তারপরের দিন দেখছি পেশেন্টের চোখে ইনফেকশন হয়ে গেছে। দুটো জায়গায় ইনফেকশন খুব ইম্পর্টেন্ট, খুব ডেঞ্জারাস। ম্যালিগনেন্সির থেকে যদি ইনফেকশন বলিস যে কোথায় ভয় পায়, একটা হলো চোখের, একটা হচ্ছে হাড়ের। অর্থোপেডিক্স আর অপথ্যালমোলজিতে আমরা ইনফেকশনটাকে বেশি ভয় পাই ম্যালিগনেন্সির থেকে। কেন না, ইনফেকশন একবার হয়ে গেল মানে চোখের যে স্ট্রাকচারগুলো, রেটিনা লস, রেটিনাটাই মেন দেখছে, রেটিনা পুরোপুরি লস। সুতরাং চোখের ইনফেকশনটা আমরা হতে দিতে পারি না। চোখের বাইরে যে হয় লাল, ওগুলো ঠিক আছে, ওগুলো সামান্য ব্যাপার। চোখের ভিতরে যদি এ ব্যাপার, সেটা কিন্তু মেডিকেল এমার্জেন্সি। যদি একটা পেশেন্টের ধর চোখে ইনফেকশন, সেটাকে বলা হয় এন্ডোপথ্যালমাইটিস। আগের দিনে বলা হতো এন্ডোপথ্যালমাইটিস মানে এন্ড অফ লাইফ অফ অ্যান অপথ্যালমোলজিস্ট, মানে একটা এন্ডোপথ্যালমাইটিস হয়ে গেল মানে আমার রেজিস্ট্রেশন নিয়ে টানাটানি হবে এবার। সুতরাং এন্ডোপথ্যালমাইটিস যাতে না হয় বা অন্যান্য কমপ্লিকেশন যাতে না হয়, সেই জন্য আমাদেরকে কি করতে হবে, অপারেশনের আগেই দেখে নিতে হবে যে চান্সটা কম। ঠিক আছে, এবং আর্মিতে ঢোকার সময় দেখে নেয় যে হাইট ঠিক আছে কিনা, ওয়েট ঠিক আছে কিনা। আরে নিয়ে নিল রোগা পাতলা একটা ছেলেকে, 40 কিলো তার ওজন নয়, সে কি করবে, গুলি শুনলো, সে গুলির হাওয়াতেই চলে গেল। সুতরাং তাকে আমরা ঠিকঠাকভাবে দেখে নেব যে তার অপারেশন করতে পারবো কিনা, অপারেশনের পরে দৃষ্টি কতটা ফিরবে, এবং অপারেশনের কমপ্লিকেশনগুলো হবে না, ডিউরিং অপারেশন যে কমপ্লিকেশনগুলো সেগুলো হবে না। তাহলে কি কি দেখব? প্রথমে জেনারেল চেক আপ। জেনারেলটা সবার জন্য সমান, সামনে আছে কর্নিয়া, কনজাংটিভা, আইরিস, পিউপিল, এগুলো সমস্ত কিছু দেখে নেবো। ক্যাটারাক্ট কেমন আছে দেখবো, ভিট্রিয়াস ক্যাভিটিতে কিছু আছে কিনা দেখবো, ফান্ডাস মানে রেটিনাতে বা অপটিক নার্ভে কিছু আছে কিনা দেখবো। সমস্ত কিছু দেখা হয়ে গেল। এটা হচ্ছে জেনারেল চেক আপ, জেনারেল আই চেক আপ। এবার জেনারেল বডি চেক আপও একটা দরকার। কি কি দেখবো? মেডিসিন সার্জারি তো শুরু হয়েছে, বল এবার কি কি দেখবো? কি কি ডিজিজ মোস্ট কমন?
একটা মানুষের কন্ডিশনে, একটা ক্যাটারাক্ট তো হয় ইউজুয়ালি 50-60 বছরে, সেই বছরে কোন কোন ডিজিজ দেখা উচিত অপারেশনের আগে? ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের কোনো প্রবলেম, চেস্টের কোনো প্রবলেম। কারণ কি না, একটা মুখে দেখলে একটা প্লাস্টিক মতো চোখে ঢাকা দেওয়া ছিল, ওটা পুরো মুখটাই ঢাকা দেয়া, যাতে আনস্টেরাইল আর স্টেরাইল। এরা ধর পেশেন্ট, এরা পুরোটা পেশেন্ট, পেশেন্টের চোখ এটা পেশেন্টের মাথা, আমি এরকম অপারেশন করছি কোথায়? হাত দিয়ে। তাহলে কি আমার হাত, আমি ওয়াশ করে এসেছি, আমার হাত স্টেরাইল, আমি কি চাইবো আমার পেশেন্টের মাথায় হাত দিয়ে অপারেশন করি? পেশেন্টের উপরে আমি একটা কভার চড়িয়ে নিলাম, এখানটায় ওপেন করে দিলাম, এর উপরে হাত দিচ্ছি, এটা ডিমার্কেশন লাইন যে ওদিকে আনস্টেরাইল এদিকে স্টেরাইল। তো ওই পেশেন্টের মুখটাও ঢাকা পড়ে গেল, তাহলে কি মুখটা ঢাকা, যদি তার সিওপিডির পেশেন্ট হয়, সিওপিডি মানে কি, তাহলে সিওপিডির পেশেন্ট যদি কিছু হয়, তার আমি যদি অবস্ট্রাকশন দিয়ে রাখি আমি, তাহলে সে অপারেশনের পরে দেখবি একদম ঠান্ডা হয়ে শুয়ে আছে, কোনো নড়াচড়া করছে না, যাও মর্গে চলে যাও। তাহলে কি তোকে দেখে নিতে হবে সিস্টেমিক এই সমস্ত ডিজিজগুলো আছে কিনা, ধর কোনো ইনফেকশাস ডিজিজ আছে কিনা দেখতে হবে। কেন? ক্যাটারাক্ট ইউজুয়ালি বাল্কে অপারেশন করা হয়, মিনিমাম 4-5টা করে অপারেশন একসঙ্গে একদিনে করা হয়, অনেক জায়গায় তো অনেক বেশি অপারেশন করা হয়। তো একটা পেশেন্ট থেকে অন্য পেশেন্টের কোনো ইনফেকশাস ডিজিজ যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। কি কি ইনফেকশাস ডিজিজ কমন এক্ষেত্রে যাওয়ার জন্য এবং ইম্পর্টেন্ট যাওয়ার জন্য, যেটা না যায় আমরা দেখতে চাই? একটা পেশেন্টের কোনো এক্সপোজার চান্স নেই, না ব্লাড ভেসেলস দিয়ে, না সেক্সুয়ালি, না অন্য কিছু ইনভলভমেন্ট নেই, তারপরেও তার এইচআইভি এডস হয়ে গেল। এইচআইভি এডস একটা আনসোশ্যাল স্টিগমা চলছে এখনো। তাহলে একটা পেশেন্টের, আমি অন্য একটা পেশেন্টের যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করেছি সেই ইনস্ট্রুমেন্ট আমি এরও ইউজ করলাম, ইউজুয়ালি করাই হয়, খুব কম যে এটা আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। বেশিরভাগ জায়গায়, বিশেষ করে প্রাইভেট সেটআপে এটা করাই হয় যে একই ইনস্ট্রুমেন্ট দিয়ে প্রায় সবই অপারেশন একসঙ্গে করে দেওয়া হয়। তাহলে কি না, এর যে ইনফেকশনটা ছিল সেই ইনফেকশনটা এর এলো, সেই ইনফেকশনটা এর এলো, তার প্রথম কেসটা আমি করলাম, তার এইচআইভি পজিটিভ ছিল, তার থেকে মানে কি সবগুলো হতে থাকলো। ইনস্ট্রুমেন্ট হয়তো একটু ওয়াশ হলো, চান্স কম হচ্ছে, আস্তে আস্তে পর যার 10 নম্বর করছি তার চান্স কম, কিন্তু হতেই পারে। সুতরাং এই ইনফেকশনগুলো আছে কিনা, যেটা কন্টাজিয়াস, ব্লাড বর্ন বা ফ্লুইড বর্ন বা ইনহেলেশনের বর্ন, সেটাকে আমাদের এক্সক্লুড করে নিতে হবে। ঠিক আছে? একটা ধর টিবি পেশেন্ট, অ্যাক্টিভ টিবি আছে, তার আর্জেন্সি আছে, অপারেশন করবো, আর আর্জেন্সিতে অপারেশন করছি, ইউজুয়ালি আর্জেন্সি না থাকলে অপারেশন করার দরকার নেই। কিন্তু তাহলে একটা টিবি পেশেন্টকে যদি আমি ওটির ভিতরে নিয়ে আসি, তার কার কার সেখান থেকে ইনফেকশন হওয়ার চান্স আছে? সবথেকে প্রথমে আমার অ্যাসিস্ট্যান্টের, তার পাশাপাশি আরো যারা আছে, নেক্সট পেশেন্ট, সবারই একটা চান্স আছে। সুতরাং ওই ইনফেকশনগুলো আছে কিনা, মেজর কোনো ইলনেস আছে কিনা সিস্টেমিক, আর চোখের কোনো ইলনেস আছে কিনা, এই তিনটে দেখে নেব। তারপরে আর কি করতে হবে? আর কি করতে হবে বল? চোখের ক্ষেত্রে কিছু কিছু জিনিস সব থেকে বেশি, চোখের যা যা জেনারেল বললাম এগুলো জেনারেলের মধ্যে, কিন্তু এগুলো বেশি ইম্পর্টেন্ট, সেই জন্য এটা আলাদাভাবে বলছি। আইওপি, আইওপি মানে কি? ইন্ট্রাঅকুলার প্রেশার। জল আছে, ইন্ট্রাঅকুলার প্রেশার কেন দেখবো না? চোখটা একটা বেলুনের মতো স্ট্রাকচার ছিল, যেটাকে আমি একদিক থেকে পারফোরেট করছি। যদি চোখের ভিতরে প্রেশার এক্সেসিভ বেশি হয়ে যায় কি হবে? হ্যাঁ, সে গ্লকোমা তো হবেই। এক্সেসিভ বেশি হয়ে গেলে কি হলো, এই যে ইনসিশনটা দিলাম ভিতরে সব জিনিস বাইরে চলে এলো। তাহলে ওই জিনিসটা যাতে না হয় সেটা দেখতে হবে। এবং অপারেশনের সময় ফেকোর ক্ষেত্রে ইউজুয়ালি স্মল ইনসিশন দেওয়া হয় অ্যান্টেচেম্বারটাকে বেশি করে ফর্মড রাখার জন্য, যে এক্সটার্নালি যে ইন্ট্রাঅকুলার প্রেশারটাকে বাড়ানো হয়, মানে এক্সটার্নালি জল বেশি দেওয়া হচ্ছে, দিয়ে ইন্ট্রাঅকুলার প্রেশার বাড়ানো হচ্ছে, সেক্ষেত্রে পেশেন্টের কোনো প্রবলেম হবে কিনা সেটা দেখার জন্য আগে থেকে ইন্ট্রাঅকুলার প্রেশার দেখে নেওয়া হচ্ছে। 2 নম্বর হচ্ছে কি? সিরিঞ্জিং। সিরিঞ্জিংটা কি? ন্যাজোল্যাক্রিমাল ডাক্টের প্যাটেন্সি টেস্ট করা। সিরিঞ্জিং, ন্যাজোল্যাক্রিমাল ডাক্টটা কোথায় থাকে? ল্যাক্রিমাল স্যাক থেকে জলটা নাকে পৌঁছে দিচ্ছে, সেটা হচ্ছে ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট। ওখানে অবস্ট্রাকশন হলে প্রবলেম কি? জল থাকার কথা, সেখানে পাস থাকছে। পাস একটা জায়গায় যখন অবস্ট্রাকশন হচ্ছে সেখানটায় পাস ফর্ম হচ্ছে, তো ওখানে পাস ফর্ম হচ্ছে। পাস মানে কি? সেটা ইনফেকশনের একটা সোর্স পয়েন্ট,
যখন আমাদের চোখটা ইনট্যাক্ট ছিল কোনো ইনফেকশন ভিতরে ঢুকতে পারছিল না, কিন্তু ওখানে দেখেছিস যে দুটো ভিডিও দেখালাম কোথাও সুচার দেওয়া হচ্ছে, সুচার দেওয়া হচ্ছে না, মানে কি ইনসিশনটা ওপেন আছে, বাইরে থেকে জিনিস ভিতরে যেতে পারে, ভিতর থেকে বাইরে যেতে পারে, ইউজুয়ালি যায় না কিন্তু ক্যাপিলারি অ্যাকশনে যেতেই পারে। সুতরাং সেটা যাতে না যায়, ইনফেকশনই যাতে না থাকে, সেই জন্য আগে দেখে নিলাম ওই স্যাকটা ক্লিয়ার কিনা, স্যাকে কোনো পাশ আছে কিনা, ইনফেকশন আছে কিনা দেখে নিলাম কি করে, সিরিঞ্জিং করে। এবারে আর চোখে কি করব, আমি যে লেন্সটা বসাবো, সবার ক্ষেত্রে কি একই লেন্স বসিয়ে দেবো? আমি খাই এই জল 10 টাকার, বাড়িতে খাই বিনা পয়সার জল, আর বিরাট কোহলি খাই কি H2O, মানে ওটা জানি না ইয়ে নাম কি, H2O মানে কি সেটা, হ্যাঁ কি সব একটা জল খায়, ব্ল্যাক ওয়াটার, গোল্ড ওয়াটার, ওগুলোর দাম 4000 টাকা। তো কার কোন লেন্স দেব, কার জন্য কোন লেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট, সেটা দেখার জন্য কি করতে হবে, বায়োমেট্রি। সেটার জন্য কি করতে হবে, বায়োমেট্রি। বায়োমেট্রিতে কি করা হয়, লেন্সের মাপটা চেক করা হয়। লেন্সের মাপ মানে কি, কত বড় লেন্স দেব, এটা কার হ্যাপটিক কোন দিকে থাকবে, কার অপটিক বাঁকা হবে না সোজা হবে, এটা না কি বায়োমেট্রিতে কি মাপা হয়? লেন্সের মাপ মানে কি, লেন্সের পাওয়ার। পাওয়ার মানে কি, সে কতটা শক্ত হবে, এটা রিফ্র্যাক্টিভ পাওয়ার কতটা হবে, পেশেন্টের রিফ্র্যাক্টিভ পাওয়ার। একটা পেশেন্টের ইউজুয়ালি টোটাল রিফ্র্যাক্টিভ পাওয়ার কত হয়, 60 থেকে 66, যাই হোক আমি 60 ধরে নিচ্ছি, তার মধ্যে কর্নিয়া দেয় 40 আর বাকি 20 দেয়, ধরে নেই জাস্ট রাফ এস্টিমেট, কর্নিয়া দেয় আর বাকি 20 দেয় লেন্স। তো এবার আমি 20টাকে বের করছি, করে 20 দিতে হবে, তাহলে এত মাপামাপির জায়গা আসছে কেন? ওর চশমা আছে, তোদের চশমা নেই, তোর চশমা আছে, তাহলে কি সবার ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ পাওয়ার আলাদা হবে? আমার স্ফেরিক্যাল কোনো পাওয়ার নেই কিন্তু সিলিন্ড্রিক্যাল পাওয়ার আছে, তাহলে আমার ক্ষেত্রেও তোদের থেকে ওদের থেকে আলাদা পাওয়ার দিতে হবে। তাহলে কি জন্য আমার এটা কত, এটা অনেকের হতে পারে 39, 45, যা ইচ্ছা হতে পারে, টোটাল পাওয়ারটা যাতে 60 আসে সেটা আমাকে দেখতে হবে, 60 এবং উইদাউট সিলিন্ড্রিক্যাল পাওয়ার। সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা কি, ধর +2 বা -2 একটা ডি সিলিন্ডার, যাই হোক একটা ডিগ্রিতে আছে, ওই সিলিন্ড্রিক্যাল পাওয়ারটাও যাতে না থাকে সেই জন্য সেটা লেন্সের মধ্যেই দেওয়া যায়। ধর পেশেন্টের এখানে 90 ডিগ্রিতে এই পাওয়ারটা আছে, তাহলে এটাকে নেগেটিভ করার জন্য কি করতে হবে, -2 ডিগ্রি দিয়ে দাও একটা 90 ডিগ্রিতে, যে লেন্সটা আমি বসাচ্ছি সেই লেন্সে একটা -2 ডিগ্রি বসিয়ে দিলাম। সেটা কিভাবে বসানো যায়, মাপা যায় আগে কি করে, বায়োমেট্রি করে, ঠিক আছে। বায়োমেট্রি এবার কি কিভাবে করা হয়, বায়োমেট্রির যে ফর্মুলাটা সেটার নাম হচ্ছে SRKT ফর্মুলা। এই ফর্মুলাটাই একমাত্র তোদের মনে রাখতে হবে, বাকি অনেকগুলো আছে, মডার্ন অনেক কিছু এসছে, তো তার মধ্যে এইটাই হলো মেন মনে রাখার মতো। এটা হচ্ছে A-2.5 অ্যাক্সিয়াল লেন্থ, পেশেন্টের অ্যাক্সিয়াল লেন্থ, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র যে অ্যাক্সিয়াল লেন্থ সেটা ইন্টু 2.5 মাইনাস 0.9 ইন্টু অ্যাভারেজ কেরাটোমেট্রি রিডিং। কেরাটোমিটার আর কেরাটোমেট্রি আর অ্যাক্সিয়াল লেন্থ এই দুটোই, এটা হচ্ছে IOL স্পেসিফিক, মানে লেন্সের স্পেসিফিক একটা কনস্ট্যান্ট থাকে, এটা চোখের কোনো ব্যাপার নয়, এটা জাস্ট লেন্সের ব্যাপার, তাহলে ওটা ভ্যারিয়েবল নয়, লেন্স হিসাবে ভ্যারিয়েবল, কিন্তু ধরো সবাই আমি এই লেন্সটা লাগাবো, তাই এই কনস্ট্যান্টটা ফিক্সড, কিন্তু ওর কোন লেন্স লাগাবো, ওর কোন লেন্স লাগাবো সেটা ডিপেন্ড করছে কোন কোন দিক থেকে না, পেশেন্টের অ্যাক্সিয়াল লেন্থ, এটা কর্নিয়া, এটা স্ক্লেরা, তাহলে এখান থেকে যে ম্যাকুলার যে ডিস্টেন্স সেটা কি অ্যাক্সিয়াল লেন্থ, আর যে কার্ভেচারটা সেটা হলো কে, তাহলে এই দুটোর উপরই ডিপেন্ড করছে পেশেন্টের পাওয়ার কত হবে। এবারে কেটা কিভাবে মাপা হয়, অটো রিফ্র্যাক্টোমিটারে অটোমেটিক্যালি মাপা যায়, আর ম্যানুয়ালি কেরাটোমিটার দিয়ে মাপা হয়। আর অ্যাক্সিয়াল লেন্থটা কি দিয়ে মাপা হয়, দুটো ভাবে মাপা হয়, একটা হলো আল্ট্রাসাউন্ড দিয়ে আর একটা হলো OCT দিয়ে। আল্ট্রাসাউন্ড দিয়ে যেটা হয় সেটাকে বলে আল্ট্রাসাউন্ড বায়োমেট্রি, OCT দিয়ে যেটা হয় সেটা হচ্ছে OCT মেকানিজমের বায়োমেট্রি, যেটা ইউজুয়ালি মোস্ট রিসেন্ট যেগুলো
সেগুলোই ওসিটি বায়োমেট্রি ইউজ করা হয়। ঠিক আছে, এটা হলো বায়োমেট্রি। এবারে নেক্সট কি, এটার পরে অপারেশনটা আমি করে দিলাম, লেন্স ফেন্স মেপে অপারেশন করে দিলাম। অপারেশনের আগে ইনফেকশন কন্ট্রোলের জন্য কি করা হয়, টপিক্যাল অ্যান্টিবায়োটিক, ইউজুয়ালি যে মক্সিফ্লক্সাসিন, যে ফ্লোরোকুইনোলোন গ্রুপের যে ড্রাগগুলো, সেগুলো মিনিমাম 24 আওয়ার আগে থেকে দেওয়া হয়, মিনিমাম 24 আওয়ার। আবার খুব বেশি আগে থেকে দিলে, ধর 7 দিন আগে থেকে তুই দিচ্ছিস, তাহলে কি তার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের একটা চান্স আছে। তাহলে 24 আওয়ার থেকে 2 দিন ম্যাক্সিমাম দেয়া হচ্ছে, দিয়ে অপারেশন করা হচ্ছে। অপারেশনের সময় কি করা হয়, অপারেশনের সময় ফিল্ডটাকে ডিসইনফেক্টিভ করার জন্য কি দেয়া হয়, বিটাডিন। চোখে ফিনাইল বা অ্যাসিড ফ্যাসিড তো দিতে পারি না, কি দেবো না, বিটাডিন। বিটাডিন এটার মানে মেডিসিনের টার্ম কি, বিটাডিন গার্গেল করেছিস কেউ? তা ওটার নামটা কি দেখিসনি ভিতরে, বল, পভিডন আয়োডিন। সুতরাং পরীক্ষায় বলবি না যে বিটাডিন দিয়ে ওয়াশ করা হচ্ছে, কি বলবি, পভিডন আয়োডিন 5%। যেটা গার্গেল করিস ওগুলো ইউজুয়ালি 5% বা 2% এরকম থাকে। তো 5% পভিডন আয়োডিন দিয়ে চোখটাকে ওয়াশ, চোখ এবং চারদিকের জায়গাটাকে ওয়াশ করে নেওয়া হচ্ছে, নিয়ে তারপরে ওই যে ড্রেসিং এর যে কাপড়টা বা প্লাস্টিকটা ওটা লাগিয়ে দেওয়া হচ্ছে, তারপরে অপারেশনটা করা হচ্ছে। এবারে অপারেশনের কমপ্লিকেশন কি কি হতে পারে, কমপ্লিকেশন কি কি হতে পারে, প্রত্যেকটা স্টেপের কথা ভাববি এবং প্রত্যেকটা স্ট্রাকচারের কথা ভাববি। এটা হচ্ছে কর্নিয়া, এটা হচ্ছে লিম্বাস, এটা হচ্ছে ভিট্রিয়াস ক্যাভিটি, এখানে ছিল আইরিস, এখানে জোনিউল, এটা হচ্ছে লেন্স। এবারে কোন স্টেপে কি কি ইনজুরি হতে পারে, আই যে শীতটা লাগানো হচ্ছে আমাদের উপরে, সেটা যখন কাটতে যাচ্ছি, এই বরাবর কাটছি আমি, এই বরাবর কাটছি, কর্নিয়াটাও কেটে দিলাম। আমি বিশাল বড় সার্জন, কনফিডেন্স আছে যে একেবারে কেটে দিতে পারি, কচ করে টানলাম, কর্নিয়া কেটে গেল, 1 নম্বর কমপ্লিকেশন, প্রথম কমপ্লিকেশন। তারপরে চোখটাকে খুলে সুপিরিয়র রেকটাসটা আমরা ধরছি, সুপিরিয়র রেকটাসটা চোখটা নিচের দিকে ঘুরিয়ে দিলাম, দিয়ে সুপিরিয়র রেকটাসটা ধরছি। ওখান থেকে কি কমপ্লিকেশন হতে পারে, খুব জোরে ধরলাম, সুপিরিয়র রেকটাস ছিঁড়ে চলে গেল, অ্যানাস্থেসিয়া ঠিকঠাক আমি দিইনি, এটা পেনফুল একটা মেকানিজম, পেনফুল প্রসিডিওর। সুতরাং পেন হলো, পেন হওয়ার পরে কি হলো, অকিউলো কার্ডিয়াক রিফ্লেক্স বলে একটা রিফ্লেক্স আছে। চোখে আমি সুপিরিয়র রেকটাসে কোনো প্রসিডিওর করছি, যেখান থেকে গিয়ে হার্টে রেট বেড়ে যেতে পারে বা ব্লক হতে পারে, সেটাকে বলা হয় অকিউলো কার্ডিয়াক রিফ্লেক্স। সুতরাং ওটাকে অ্যাভয়েড করার জন্য কি করতে হবে, সুপিরিয়র রেকটাসটা আমি ধরলামই না। ঠিক আছে, অনেকেই সুপিরিয়র রেকটাস না ধরেই অপারেশন করা হয় ইউজুয়ালি এখন, ওটা না ধরার জন্য। ঠিক আছে, 2 নম্বর হলো অকিউলো কার্ডিয়াক রিফ্লেক্স। 3 নম্বর আর কি হতে পারে, যখন আমি কটারি করছি, এই পেরিটমি, এখান থেকে পেরিটমি করলাম, কনজাংটিভাটাকে উপরের দিকে তুলে দিলাম, দিয়ে কটারি করছি। কটারি যদি বেশি করি তাহলে কি হবে, ফাইব্রোসিস বেশি হবে, ফাইব্রোসিস বেশি হলে অপারেশনের পরে অ্যাস্টিগম্যাটিজম বেশি হবে। আর 2 নম্বর আরেকটা জিনিস হতে পারে, এই জায়গা থেকে কনজাংটিভাটা আমি তুলে দিলাম, পুরোটা এলো না, অপারেশনের পরে এইটুকু গ্যাপ থেকে গেল, এবং এইটুকু স্ক্লেরা অ্যাভাস্কুলার ছিল, অ্যাভাস্কুলার ছিল, ইউজুয়ালি আগেও অ্যাভাস্কুলারই ছিল, কিন্তু এক্ষেত্রে কটারি করে দেওয়ার পরে আরো ভাস্কুলারিটি চলে গেল। সুতরাং যে উন্ডটা আমি করেছিলাম, উন্ড এখানে করা হয়েছিল, উন্ডের হিলিংটা হ্যাম্পার হলো, এবং স্ক্লেরাটা মেল্টিং হয়ে যেতে পারে, নেক্রোসিস হয়ে মেল্টিং হয়ে যেতে পারে, স্ক্লেরাল নেক্রোসিস বলা হয় সেটাকে। 3 নম্বর। 4 নম্বর কি, সাইড পোর্ট করা হচ্ছে এখানে, সরি আমি রাইট হ্যান্ড সার্জন, আমি এদিকে করি, সাইড পোর্ট করা হচ্ছে। সাইড পোর্টটা যদি আমি লিম্বাসের বাইরে করি, লিম্বাসের বাইরে কে আছে, কনজাংটিভা, তাহলে কি আমি ওখান থেকে যখন জল দেবো সেটা কনজাংটিভার নিচেও চলে যাবে, ওটাকে বলা হয় কনজাংটিভাল বেলুনিং, তাহলে ওটা একটা কমপ্লিকেশন। এবার এটা যদি আমার এইটুকু করার কথা ছিল, এইটুকু করার কথা, আমি সেটাকে এত বড় করে দিলাম, তাহলে কি হবে, ফ্লুইড লস হবে ওখান থেকে, কারণ ওটা করার কারণ হলো মেন ইনসিশন থেকে কিছু করা হয় না, কারণ ওটা বড় ইনসিশন। ছোট ইনসিশন সাইডে দিলাম, যেখান থেকে মেনলি বেশিরভাগ কাজ করা হলো, শুধু লেন্সটা বের করলাম, লেন্সটা ঢোকালাম বড় ইনসিশনটা দিয়ে। সে ফেকোর ক্ষেত্রেও ওটা বড়, 2.8, ওটাও বড়, এটা ইউজুয়ালি 0.1 মিলিমিটার মতো দেওয়া হয়, এখান থেকেই বেশিরভাগ কাজ করছি। তো এই ইনসিশনটা যদি বড় হয় তাহলে কি অ্যান্টেরিয়র চেম্বারের যে স্টেবিলিটি সেটা নষ্ট হয়ে গেল, অপারেশনের সময়ই
প্রবলেম হবে অনেক। এবং এই যে ইনসিশনটা, এটা ইউজুয়ালি ট্রাই প্ল্যানার ইনসিশন দেয়া হয়। কিরকম? এইরকম, ধর এটা কন্টিনিউ নিয়ে এটা স্ক্লেরা, প্রথমে আমি এরম একটা কাটলাম স্ট্যান্ড ভার্টিক্যাল, তারপরে হরাইজেন্টালি ইনসাইড দ্য মেটেরিয়াল অফ স্ক্লেরা অ্যান্ড কর্নিয়া, এরকম ভাবে আমি যাচ্ছি। তারপরে থার্ড ইনসিশন দেওয়া হয় ভিতরে, এটা হচ্ছে অ্যান্টেরোচেম্বারের ভিতরে ওপেন হচ্ছে। তাহলে এই যে মেমব্রেন ইয়েটা ফর্ম হলো, ভালভটা ভিতর থেকে যখনই প্রেসার বাড়ছে এই ভিতরের ফ্ল্যাপটা গিয়ে বাইরের ফ্ল্যাপের সঙ্গে আটকে যাচ্ছে, সেই জন্য এটাকে সুচার ছাড়াও সিলড উন্ড তৈরি করা যায়। কিন্তু যে সাইড পোর্টটা করা হচ্ছে, সাইড পোর্টটা ডাইরেক্ট এন্ট্রি করে দেওয়া হচ্ছে, সাইড পোর্টটা ডাইরেক্ট এন্ট্রি করে দেওয়া হচ্ছে, এখানে কোনো সিলিং মেকানিজম নেই। তাহলে এটা বড় হলে কি হবে? অপারেশনের পরেও ফ্লুইড লিকেজ হবে এবং বাইরে থেকে কোনো জিনিস ভিতরে যেতে পারে। ফ্লুইড লিকেজ হলে চোখের ভিতরে প্রেসার কম হয়ে যাবে, ব্লাড সার্কুলেশনের যে মেকানিজম সেটা হ্যাম্পার হবে। আর যদি বাইরে থেকে কিছু ঢোকে তাহলে কি হবে? এন্ডোপথ্যালমাইটিস। তাহলে যাতে ওগুলো না হয় সেই জন্য এটার অপটিমাম সাইজও দরকার। 3 নম্বর কি হতে পারে? এবারে স্ট্রাকচারের দিকে আয়। আমার ফেকোতে বা এসআইসিএস যাই বলিস, পিপলটা ডায়ালেট আছে, এখান থেকে একটা ইনস্ট্রুমেন্ট এনে এখান থেকে কাজ করা হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে ফর্ম ইয়েটা স্ট্রাকচার অ্যান্টেরিয়র চেম্বার, এটাকে ঠিকঠাকভাবে ফর্ম রাখতে হবে, না রাখলে কি হবে? এই ক্যাপসুলটা উপরে উঠে আসবে, ইনস্ট্রুমেন্টের মুখে এলো, ফেটে গেল। ফেটে গেলে কি হবে? যে বলছি ভিট্রিয়াস আর অ্যাকোয়াস এক হয়ে গেল, দুটো এক হওয়া মানে ডেঞ্জারাস। জেলিতে যখনই জল দেবো তার আয়তন বাড়বে, ভলিউম বাড়বে, তার মানে কি ভিট্রিয়াসটা আরো বড় হয়ে যাচ্ছে, ক্লোজ স্পেস ভিট্রিয়াস বড় হচ্ছে, তাহলে কি হবে? প্রেসার বাড়বে। প্রেসার বাড়লে তখন অ্যান্টেরিয়র চেম্বারে যা যা জিনিস আইরিস ছিল এগুলো সব এখান থেকে বেরোতে থাকবে। সুতরাং এটা না হয় সেটা আমি চাইবো। আর ভিট্রিয়াস পুরো একটা স্ট্র্যান্ডের মতো রেটিনাকে ও টেনে নিয়ে চলে যাবে, রেটিনা ডিট্যাচমেন্ট হতে পারে, রেটিনাতে ইনজুরি হতে পারে, সেটা যাতে না হয় সেই জন্য চেষ্টা করব কি না পোস্টেরিয়র যে ক্যাপসুলটা ছিল সেটাকে খুব ভালো করে প্রিজার্ভ করে রাখা। কি করে এটাকে প্রিজার্ভ করে রাখা হয়? এটাকে জাস্ট দূরে রাখো আর তুমি নিচে না যাও, তাহলেই হলো। কিভাবে দূরে রাখবো? ভিসকো ইলাস্টিক ডিভাইস দিয়ে। আচ্ছা, ভিসকোটা পড়ানো হয়। ভিসকো কি না একটা জেলির মতো সাবস্টেন্স যেটা এখানে দেয়া হচ্ছে। আর 2 নম্বর কোন স্ট্রাকচার যেতে পারে? কর্নিয়াটাও নিচে যেতে পারে। কর্নিয়া তো ম্যালিয়েবল স্ট্রাকচার, নিচে চলে গেল। গেলে কি হবে? কর্নিয়ার ইনার লেয়ারটার নাম কি? কর্নিয়ার ইনার লেয়ারটার নাম কি? যা, কর্নিয়ার বাইরেটা এপিথেলিয়াম, ভিতরেটা এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম হচ্ছে এমন একটা জিনিস যেটার কোনো রিজেনারেশন বা গ্রোথ নাই, একবার খারাপ অনেক খারাপ। তাহলে এবং এন্ডোথেলিয়ামটাই মোস্ট ইম্পর্টেন্ট লেয়ার, যে কর্নিয়াটাকে ক্লিয়ার লাগছে তার জন্য। যদি এন্ডোথেলিয়ামের দিকে আমি চলে যাই বা কর্নিয়াটা নেমে এলো, এন্ডোথেলিয়ামটা ওদের টাচ হলো, তাহলে এন্ডোথেলিয়ার লস হয়ে গেল, সেখান থেকে হয়ে যাবে কি কর্নিয়া ডিকম্পেনসেশন। ক্যাটারাক্ট সার্জারি করে দিলে খুব ভালো হলো, লেন্স ঠিকঠাক জায়গায় বসে আছে, কর্নিয়াটা ক্লিয়ার ছিল, কর্নিয়াটা সাদা হয়ে গেল। কর্নিয়া ডিকম্পেনসেশন মানে কর্নিয়া সাদা হয়ে গেল। তাহলে কি দেখতে পাবে? পেশেন্ট দেখতে পাবে না, এবং ইরিভার্সিবল ড্যামেজ দিয়ে বসে করে দিলেই এখন করতে হবে কি কেরাটোপ্লাস্টি করতে হবে, যার সাকসেস রেট খুবই কম। আচ্ছা, এবারে আর কোথায় ইনজুরি হতে পারে? আইরিসে ইনজুরি হতে পারে। আইরিসে ইনজুরি হলে কি হবে? আইরিস থেকে ব্লিডিং হতে পারে, আইরিসের যে পিগমেন্টগুলো ছিল ওগুলো ডিসপারশন হয়ে যাবে, অপারেশনের পরেও ডিসপারশন হতে পারে, ব্লাডের ডিসপারশন হতে পারে, হয়ে গিয়ে কি হবে? অ্যান্টেরিয়র চেম্বার অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল থেকে সেটাকে ড্রেন হওয়ার কথা ছিল, সেখানে গিয়ে ওটা জমে যাবে। ধর একটা ড্রেনে এরকম দেখেছিস তো ফুটো ফুটো দেওয়া থাকে, এবার ড্রেনের এই ময়লাগুলো ছিল এগুলো কি এখানে আটকে গেল, তাহলে কি আর জলটাও যেতে পারবে না। তাহলে এটা কি হলো? অ্যাঙ্গেল ওপেন আছে কিন্তু মেকানিক্যালি ওটাকে অবস্ট্রাকশন করে দেওয়া হলো, করে দিয়ে সেখানে ইন্ট্রাঅকুলার প্রেসার বেড়ে গেল, গ্লকোমা হয়ে গেল। সুতরাং আইওপি যাতে না বাড়া যায়, আইরিসকে নন টাচ মানে আনটাচ রাখতে হবে। আরেকটা জিনিস, আইরিসকে ধর টাচ করলাম, কোনো ইনজুরি করলাম না, জাস্ট টাচ করলাম, তাহলে কি প্রবলেম হবে? সিম্প্যাথেটিক স্টিমুলেশন গেল। আইরিস টাচ মানে সিম্প্যাথেটিক স্টিমুলেশন, তার মানে কি উল্টোটা হবে। আইরিসকে যখন স্টিমুলেশন করলাম, কনস্ট্রিক্টর পিউপিলিটা হচ্ছে মেন কাজ করলো, কনস্ট্রিক্টর পিউপিলিটা মেন কাজ করলো, করে কি হলো? পিউপিলটা আস্তে আস্তে কনস্ট্রিক্ট হয়ে গেল।
আমার টার্গেট ছিল ডাইলেট করে ম্যাক্সিমাম যে পোস্টেরিয়র চেম্বারের ভিজুয়ালাইজেশনটা সেটাকে দেখি পোস্টেরিয়র চেম্বারটা ম্যাক্সিমাম দেখা যাক, কিন্তু আস্তে আস্তে পিউপিলটা ছোট হয়ে গেল, এরকম ছোট হয়ে গেল। তখন কি জাস্ট এইটুকু দেখতে পাচ্ছি। পেরিফেরিতে গিয়েও আমাকে কর্টিক্যাল মেটেরিয়াল বের করতে হবে, সেটা কি করতে হবে তখন? ব্লাইন্ডলি করতে হবে। তাহলে আইরিসকে টাচ করালে এই প্রবলেম। আর কি অপারেশনের পরে ইউভিআইটিসও হবে। ইউভিআইটিস মানে কি? ইউভিয়াল টিস্যুর ইনফ্ল্যামেশন, আইরিসে যে পিগমেন্টগুলো ছড়িয়ে যাবে তার জন্য ইউভিআইটিস হবে এবং গ্লকোমা হতে পারে। আর কি প্রবলেম হতে পারে? এই ক্যাপসুলটা ছিঁড়ে গেল, এক্ষেত্রে প্রবলেম আর কি কি হতে পারে? এক নম্বর কথা, ভিট্রিয়াস আসবে। দু নম্বর জিনিস, যদি লেন্সটাই পুরো নিচের দিকে পড়ে যায়, লেন্সটাই যদি নিচের দিকে পড়ে যায়, তুই ছাদে উঠে সিগারেট খাচ্ছিস, কোনো প্রবলেম নেই ততক্ষণ যতক্ষণ না বাবা নিচে দাঁড়িয়ে আছে এবং দেখছে সিগারেটটা এরম করে পড়ছে, তখন লজ্জার বিষয়, তাই তো? তাহলে এখানে যতক্ষণ ছিল সেটা আমার আন্ডারে ছিল, যখন এটা নিচে চলে গেল তখন সেটা চলে যাবে কার কাছে? রেটিনা সার্জেনের কাছে। অসম্মান হলো, সেটা ছেড়ে দেয়, সেও আমার বন্ধু আছে। তাহলে প্রবলেম কি? এখান থেকে যেটা সেটা আমার কাছে হলো না, অন্য রেটিনা সেটআপে যেতে হলো, রেটিনা সেটআপের দাম অনেক, পেশেন্টের টাকা পয়সা গেল। দু নম্বর কি গেল? পেশেন্টের নিচে যেটা আনহ্যাম্পার্ড জিনিস ছিল ভিট্রিয়া, সেখানে আমি একটা জিনিস ঢুকিয়েই দিলাম, ফরেন বডি ঢুকিয়ে দিলাম। লেন্সটা বলেছিলাম আগের দিন বডির জন্য ফরেন বডি। তাহলে কি? সিম্প্যাথেটিক অপথ্যালমাইটিস বলে একটা টার্ম আছে, যেটা ভালো চোখ, যে চোখে এটা হয়েছে সেটা তো খারাপ হলোই, যে চোখ ভালো চোখ সেটার জন্য একটা অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন হবে, যেটার ফলে ওই চোখটাও খারাপ হয়ে যাবে, ওই চোখেরও ইউভিআইটিস হবে। চোখের ক্ষেত্রে ইনফ্ল্যামেশন মানে ইউভিআইটিস, কোরয়েডে হতে পারে, আইরিসে হতে পারে, সিলিয়ারি বডিতে হতে পারে, ইউভিআইটিসটা হয়ে ওই চোখটাও খারাপ হয়ে যেতে পারে, এটা বলে সিম্প্যাথেটিক অপথ্যালমাইটিস। সুতরাং ওটা সব থেকে বাজে জিনিস। তারপরে এন্ডোপথ্যালমাইটিস হতে পারে, এখানে ইউভিআইটিস হতে পারে। এবং এই লেন্সটা যে নড়ছে, কার উপর নড়ছে? রেটিনার উপর নড়ছে, রেটিনাতে ইনফ্ল্যামেশন করতে পারে, রেটিনাতে ইডিমা হবে, রেটিনাতে টিয়ার হবে। টিয়ার হলে কি হবে? ইডিমা হলে সেটাকে বলা হয় ম্যাকুলার ইডিমা, ম্যাকুলার ইডিমা। আর যদি টিয়ার হয় তাহলে রেটিনাল ডিট্যাচমেন্ট। সুতরাং এই যে কমপ্লিকেশনগুলো না হয় সেই জন্য। এবার যদি পড়ে গেল তাহলে কি করব? লজ্জার বিষয়, উপর থেকে গেলাম, গিয়ে লেন্সটা তুলে নিয়ে চলে এলাম। আমি তাহলে কি কি তুললাম? লেন্স তুললাম অনেকগুলো, ধর পাখির বাসা দেখেছিস তো, কাঠিগুলো দিয়ে করে, আমি তার থেকে একটা ডিম তুলতে যাই, দেখে তুললে শুধু ডিমটাই তুলবো, আমি যদি দেখে না তুলি তাহলে ডিমের সঙ্গে কটা কাঠিও তুলবো। এক্ষেত্রে কাঠি কি? ভিট্রিয়াস, এবং সব কটা ভিট্রিয়াসই কিন্তু রেটিনার সঙ্গে অ্যাটাচড আছে। সুতরাং লেন্সও তুললাম, ভিট্রিয়াসও তুললাম, তার সঙ্গে সঙ্গে আমি না জেনে রেটিনাও তুলে দিচ্ছি, না দেখে রেটিনাও তুলে দিচ্ছি। সুতরাং ব্লাইন্ডলি পোস্টেরিয়র চেম্বারে যাওয়া উচিত নয়, সেটাকে বলা হয় ফিশ হুকিং। মাছের যেমন বড়শি দিয়ে মাছ তুলে আমরা নিচে কি হচ্ছে না দেখেই তুলে নিই, ওই জিনিসটা করা উচিত নয়, ঠিক আছে? তখন কি করব না, পার্স প্ল্যানা দিয়ে ইনসিশন দিয়ে এখান থেকে আসলাম, এসে আগে ভিট্রিয়াসটাকে কাটলাম, পাখির বাসাটাকে পুরোটা কাটলাম, তারপরে লেন্সটাকে উপরে তুলে দিলাম। সে গোটা তুলতে পারি, কেটে তুলতে পারি, সেটা পরের ব্যাপার। আর কি কমপ্লিকেশন? ধর রেটিনাতে জল জমলো, সেটাকে কি বলে বললাম? ম্যাকুলার ইডিমা। সেক্ষেত্রে তাহলে প্রবলেমটা কি? প্রবলেম কি হবে? ম্যাকুলার সেন্ট্রাল ভিশনের জন্য দায়ী, সেন্ট্রাল ভিশনটা চলে যাবে, সেটাকে বলে সেন্ট্রাল স্কোটোমা। এবার জলটা বেশি জমলো, আস্তে আস্তে রেটিনাটা কোরয়েড থেকে ডিট্যাচ হয়ে গেল, ব্লাড সাপ্লাই আসছিল কোরয়েড থেকে, সেটা ডিট্যাচ হয়ে গেল, তাহলে কি হবে? ব্লাড সাপ্লাই লস হয়ে গেল। যদি লং টার্ম থাকে সেক্ষেত্রে পার্মানেন্ট ইসচেমিয়া হয়ে গেল, হয়ে ফাইব্রোসিস হয়ে গেল। সুতরাং ওগুলো যাতে না হয় সেগুলো তোকে দেখতে হবে। আচ্ছা, আইওএল যদি ডিসলোকেট বা সাবলাক্সেটেড হয়ে যায় বা ডিসেন্টার্ড হয়ে যায়, আইওএলের যে অপটিক সেটাকে এই মাঝখানে ভিজুয়াল অ্যাক্সিসে থাকার কথা, সেটা যদি না থাকে, একটা সাইডে সরে আসে, তোর চশমাটা ধর এক চোখে দেখছিস, চশমাটা এরাম থাকলে দেখতে পাবি। যদি এরাম আমার পিউপিলের অ্যাক্সিসে আমার এই রিমটা চলে আসে, তাহলে কি দেখতে পাবো? একদিক থেকে 0 পাওয়ার, একদিক থেকে +20 পাওয়ার, এক নম্বর। দু নম্বর, যে রিমটার জন্য একটা অ্যাবারেশন হবে, লাইটটা ডিফ্র্যাক্ট হয়ে চলে যাবে, সুতরাং দেখতে পাবো না, সেটাকে বলা হয় ডিসফটোপসিয়া।
আরেকটা ক্ষেত্রে এটা হতে পারে, একটা পেশেন্ট ধর ইয়ং, তার অ্যাকোমোডেশন আছে, এই লেন্সটা দিয়ে দেওয়া হলো, তার অ্যাকোমোডেশন টোটালি লস হয়ে গেল, তাহলে কি সে যখনই কাছে জিনিস দেখতে চাইবে সে দেখবে দেখতে পাচ্ছি না, সেটাকেও বলা হয় ডিসফটোপসিয়া। এবার ধর এই জায়গাটা লস হয়ে গেছে, জনিউলের অ্যাটাচমেন্ট নেই, তাহলে কি হতে পারে, এইটা যখন শোবে সে নিচের দিকে চলে আসবে, যখন সামনে ঝুঁকবে উপরের দিকে চলে আসবে, তাহলে কি লেন্সটা এখান থেকে পড়ে যেতে পারে বা ঝুলে থাকতে পারে। ঝুলে থাকলে সেটাকে বলা হয় সাবলাক্সেশন, আর যদি পড়ে যায় সেটাকে বলা হয় ডিসলোকেশন, লোকেশন থেকেই চলে যাচ্ছে, ডিসলোকেশন। সেক্ষেত্রে তাহলে কি প্রবলেম হবে, একই নিচে পড়ে গেলে ভিট্রিয়াসের যে সার্জন আছে সেটাকে ঠিক করবে, যদি উপরে থাকে সেটাকে এখান থেকে বের করব, সেক্ষেত্রে ক্যাপসুলের ব্যাগটা থাকছে, ক্যাপসুলের ভিতরে আরেকটা লেন্স দেওয়ার কথা ছিল, লেন্সটা দিতে পারবো না, সেক্ষেত্রে অন্য লেন্স দেওয়া হয়, সেগুলোর নাম হচ্ছে আইরিস ফিক্সেটিং লেন্স। আইরিসের সঙ্গে এখানে একটা ক্ল্যাম্প করে দিলাম, যে আইওএল এর যে হ্যাপটিকটা আছে অন্য টাইপের আইওএল, যেটা হ্যাপটিকটা আইরিসের সঙ্গে ক্ল করে দিলাম বা ক্ল্যাম্প করে দিলাম, সেটা বলে আইরিস ক্ল লেন্স বা আইরিস ফিক্সেটিং লেন্স, আর একটা হলো স্ক্লেরাল ফিক্সেটিং লেন্স। এক্ষেত্রে জাস্ট একটা হুক ছিল, আইরিসে আটকে দিলাম, স্ক্লেরাল ফিক্সেশনটা এখানে স্ক্লেরার ভিতরে ঢুকিয়ে দিলাম এবং সেখানে একটা সুচার করে দেওয়া হলো। আচ্ছা, আর কি, পিসিও তো হতেই পারে, তোদের আগের দিন বলেছিলাম। পিবিকে, এটা কি, সিউডোফেকিক বুলাস কেরাটোপ্যাথি। কেরাটোপ্যাথি মানে কি, কেরাটোপ্যাথি মানে কোথায় ইনজুরিটা হচ্ছে, মানে ডিজিজটা কোথায় হচ্ছে, কেরাটো মানে হচ্ছে কর্নিয়া, কর্নিয়াতে। সিউডোফেকিক মানে কি, আইওএল দেয়া আছে সেক্ষেত্রে। বুলাস মানে কি, বুলা মানে কি বল, বুলা মানে ওয়াটারে এরকম ভ্যাকুয়াল টাইপের তৈরি হচ্ছে। তো কর্নিয়ার যে মেকানিজম গুলোতে কর্নিয়াতে ক্লিয়ার থাকে, যে ওয়াটারটাকে বাইরে বের করে দিতে পারে, এক্সেসিভ যে ওয়াটার সেটাকে বাইরে বের করে দিল, সেটা যদি না পারে তখন কি হবে, এন্ডোথেলিয়াম লস হলো অপারেশনের সময়, পেশেন্টের মেকানিজমটা চলে গেল, তখন কি হবে না, ওই লেয়ারটার ভিতরে ওয়াটারগুলো ভ্যাকুয়াল হিসাবে জমা হবে, সেটাকে বলা হয় সিউডোফেকিক বুলাস কেরাটোপ্যাথি। কর্নিয়ায় কি নার্ভ সাপ্লাই আছে, ডিমাইলিনেটেড নার্ভ ফাইবার থাকে, যেগুলো হচ্ছে নিউড নার্ভ ফাইবার, সেগুলো পেন সেন্সেশন খুব বেশি, মানে কর্নিয়াতে কিছু হলে আমাদের পেন খুব বেশি হয়। কারণ কর্নিয়ার যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার ছিল, তার মধ্যে জলের ভ্যাকুয়াল তৈরি হলো, মানে কি আইওপি বেশি হয়ে গেল, প্রেশার বেশি পাচ্ছে, প্রেশারে এতে কি সেন্সেশন হবে, সিভিয়ার পেন হবে, ঠিক আছে, এবং তার সঙ্গে বিষাণু লস। এবং এটা যদি তুই প্রথমে আর্লি স্টেজে ট্রিটমেন্ট না করিস তাহলে এটা কিন্তু পার্মানেন্ট ড্যামেজ হতে পারে, কারণ এটাই ট্রিটমেন্ট ছাড়ার কোনো গতি নেই। তার কারণ হলো কি, এন্ডোথেলিয়ামটা লস হয়ে গেছে, এন্ডোথেলিয়াম ইরিভার্সিবল ড্যামেজ, ওটা গেছে মানে পুরোপুরি গেছে। আচ্ছা, আরেকটা জিনিস, টোসিস হতে পারে। টোসিস মানে কি, আপার আইলিডটা পড়ে গেল। টোসিস কেন হতে পারে, যে ইনজেকশনটা দেওয়া হচ্ছে তার সাইড এফেক্ট হিসাবে টোসিস হতে পারে। সেক্ষেত্রে ট্রিটমেন্ট কি, 1 বছর ধরে ওয়েট করো, কারণ তুই তো বলতে পারবি না যে একটা অপারেশন করার পর একটা অপারেশন করতে হবে, এবং করাটা ইন্ডিকেশনও নয়। সুতরাং কি করতে হবে, পেশেন্টকে ওয়েট করতে হবে, একটা মেসেজ করতে হবে, এরকম একটা মেসেজ করলে অনেকে সেরে যায়। আর যদি না সারে 1 বছর পর্যন্ত ওয়েট করে তারপরে সেটাকে অপারেশন করা হবে।